নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুয়ারে রিপোর্টার নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, বিদ্যাধরী নদীর চরে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। আপনাদের সেই ছবিটা একবার দেখাই, দেখুন। চড়া দামে বিক্রি হচ্ছে বিদ্যাধরী নদীর চর, আর সেই চরেই গড়ে উঠছে একের পর এক অবৈধ নির্মাণ। দেগঙ্গার বেলিয়াঘাটা সেখানকার ছবি আপনারা দেখছেন। নদীর চরে একের পর এক অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে, কংক্রিটের জঙ্গল গজে উঠছে। আর সেখানে স্থানীয়রা কি বলছেন তাদের বক্তব্য শোনাবো একবার। বেলেঘাটার থেকে দেখো তুমি, আরো আশপাশে তুমি দেখো, সবই নদীর ধারে বাড়ি তৈরি হচ্ছে, তাই তো? পয়সাটা নিচ্ছে কে? জায়গা যার কাছ থেকে কিনে সেই পয়সাটা নিচ্ছে। কেউ কিনেছে, কেউ ধরে একজনের দেশে, যাদের ওই জমি তারা দেখাচ্ছে এমনি বেশ বস, এরকম সব জায়গায় কম বেশি বিক্রি হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, যে ছবি দেখা যাচ্ছে সেখানে কদিন পর তো সেই নদীর একেবারে গতি একেবারে নষ্ট হয়ে যাবে, আর সেখানে রীতিমতো বিক্রি হচ্ছে, কিন্তু প্রশাসন কেন কিছু করছে না? একদম, দেখো, অসাধু কিছু মানুষের জন্য ইচ্ছামতি এই বিদ্যাধরী বিপন্ন, অর্থাৎ বিদ্যাধরীর যে চর রয়েছে সেই চর অবাধে বিক্রি হচ্ছে। কারা বিক্রি করছে? বেশ কিছু অসাধু মানুষ, তারা ইচ্ছা মতন বিক্রি করছে। 12 থেকে 90 হাজার টাকা পর্যন্ত গরিব মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। তারা তাদের কোনো বৈধ কাগজপত্র ছাড়াই তারা এখান থেকে নিচ্ছেন এবং কিনতেও বাধ্য করা হচ্ছে। অর্থাৎ যেভাবে এই বিদ্যাধরী নদীর কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে, এটা যদি এইভাবে আরো বছর 5 চলে তাহলে একটা সময় দেখা যাবে বিদ্যাধরী অর্থাৎ মানচিত্র থেকে বিদ্যাধরী পুরোপুরি মুছে যাবে। এবং এটা নিয়ে বারংবার এলাকার মানুষ প্রতিবাদ করেছে, কিন্তু সেই অসাধু ব্যক্তিরা এতটাই রাজনৈতিক দলের প্রভাবশালী, ফলে তাদের বিরুদ্ধে মুখ খুললেই হুমকি আসে। এবং এটা নিয়েই এলাকার যে সমস্ত, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর স্পষ্ট দাবি যে তিনি আমাদের কাছ থেকে, অর্থাৎ সংবাদ মাধ্যমের কাছ থেকে শুনেছেন, তিনি আইনত ব্যবস্থা নেবেন। তিনি ইমিডিয়েটলি প্রশাসনকে ব্যাপারটি জানাবেন যে কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, কেন বিদ্যাধরীর মতো একটা গুরুত্বপূর্ণ নদী সেটা অবাধে চুরি হচ্ছে, অবাধে তার চর বিক্রি হচ্ছে। তিনি আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন আমাদের কাছে, এবং তারা স্পষ্টভাবে বললেন কারা এর সঙ্গে যুক্ত সেটাই খুঁজে দেখা হবে। আচ্ছা জিয়াউল, তোমাদের সঙ্গে থাকো। এই যে যারা জমি সেখানে কিনছেন, যারা অবৈধ নির্মাণ করছেন, তারা কি বলছেন শুনুন। ক্লাব থেকে কোন থেকে কিনেছিলেন এই জমি? জায়গাটা, এই যে নতুন বাড়িটা করছেন এটা আপনি কিনেছেন? এই তো কত টাকা দিয়ে কিনেছেন? 90,000 টাকা নিয়েছিল। কিনতে পারলাম না বলে তাই এটা লিখছিলাম। ক্লাব দিল? ক্লাব কত টাকা দিয়ে কিনেছিলেন? হ্যাঁ, 12,000 টাকা। কত বছর আগে? প্রায় 40-50 বছর আগে। এই জমিটা কার? জমিটা কার? ওই আবুল বলে, ওর বাবার নামটাই। বিদ্যাধরী নদী সেটা জল সরবরাহের জন্য ব্যবহার হয় এবং এই জল বা এই নদী মানুষের অনেক উপকারে লাগে। কিন্তু যারা এই চর দখল করছে বা বেআইনি নির্মাণ হচ্ছে, এটা তো অবশ্যই বেআইনি, এটা প্রশাসনের দেখা উচিত। না, নদী তো বিক্রি করা যায় না এইভাবে। কে বা কারা করছে সেটা প্রশাসন তদন্ত করে দেখুন। নাব্যতা কমছে বা নদীর যে জল সরবরাহের বাধা প্রাপ্ত হচ্ছে, গতিপথ বদলাচ্ছে। আর এবার আপনাদের কোপাই নদীর ছবিটা একবার দেখাবো। দখল হতে বসেছে কোপাই নদী। কোপাইয়ের ধার দিয়ে তৈরি হচ্ছে একের পর এক নির্মাণ। গত 11 তারিখ আমরা সেই খবর দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায়। দেখুন সেখানে নদী পাড়ে কিভাবে বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে। আর আজ রীতিমতো প্রতিবাদে পথে নামলো বিশ্বভারতী সহ শান্তিনিকেতনের অন্যান্য বহু শিক্ষক কর্মী থেকে শুরু করে অনেকেই। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, আমরা খবর করলাম, তারপর আজকে প্রতিবাদ বিক্ষোভ হলো, তাহলে এর পরে কি এর সুরাহা হবে? আশ্বাস রয়েছে সেরকম কিছু? দেখো, একদমই যেটা বলে রাখবো, আমরা খবর করেছি তারপরেই কিন্তু বিশ্বভারতীর বেশ কিছু প্রাক্তন, বর্তমান অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রী সকলে গিয়ে কিন্তু আজকে বিক্ষোভ দেখাইছে। এবং তারা যেটা জানিয়েছে, যতদিন না পর্যন্ত যে বিল্ডিংগুলি বা যে কনস্ট্রাকশনগুলি তৈরি হচ্ছিল সেগুলি ভেঙে দেওয়া হবে, ততদিন পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। সেক্ষেত্রে আরো বৃহত্তর আকার ধারণ করবে।
কিন্তু প্রশাসনের সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম, আগেও যখন আমরা 11 তারিখ, তুমি যেমনটা বললে 11 তারিখে যখন কথা বলেছিলাম বা তারপরেও কথা বলেছি, তারা কিন্তু একটাই জিনিস জানাচ্ছে যে ওটা একটি রায়ত্রী সম্পত্তি, অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি। সে ব্যক্তিগত সম্পত্তিতে কেউ যদি কিছু নির্মাণ করে কিছু বলার নেই। কিন্তু উল্টো দিকে আমরা যখন জেলা পরিষদের সভাধিপতি বা রাজ্যের মন্ত্রী তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু সরাসরি জানিয়েছে যে কোনোভাবেই ওখানে নির্মাণ করতে দেওয়া যাবে না। আর যদি আইন না মেনে হয়, অর্থাৎ নদীর মধ্যে তো কোনোভাবেই কেউ কনস্ট্রাকশন করতে পারে না, সেটা আইন কোনোভাবেই মানা হবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেঙে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছে। যদিও কবে ভাঙা হবে সেটা নিয়েই এখন কিন্তু মানুষের প্রশ্ন, যে কবে এই যে কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে ইতিমধ্যেই সেই কনস্ট্রাকশনগুলি কবে ভাঙা হবে, এটা নিয়েই এখন তারা কিন্তু আন্দোলনে নেমেছে। এবং তারা জানাচ্ছে আগামী দিনে আন্দোলনে বৃহত্তর আকার ধারণ করবে। বেশ, আজকে আন্দোলনকারী তারা কি বললেন তাদের বক্তব্য শুনুন একবার। কোপাইকে আমরা আমাদের উঠোনের নদী ভাবি, তাই সমমনস্ক মানুষ আমরা সমবেত হয়েছি একটা প্রতিবাদ করতে। আমাদের প্রতিবাদ যে কোপাই মানচিত্রে পড়ে আছে একেবারে শান্তিনিকেতনকে ছুঁয়ে, সেই নদীকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখতে পারি। কোপাই নদীর চারপাশে যে বহুতল অট্টালিকা, হোটেল, রিসোর্ট গড়ে উঠছে, তারই প্রতিবাদে আমরা এটা বসেছি এই কারণে যে সরকার এগিয়ে আসুক, সরকার দেখুক কিভাবে নদীটাকে নষ্ট করা হচ্ছে। এই নদীকে যদি রক্ষা করতে পারি, তার জন্যই আজকে আমাদের অবস্থান। আর এবার দেখুন পুকুর ভরাটের ছবি। পুকুর ভরাট করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে বসিরহাটের 11 নম্বর ওয়ার্ড। সেখানেই এক ব্যক্তির বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ উঠছে। কি অভিযোগ করছেন স্থানীয়রা শুনুন। এটা তো দেখছে আগে খালি ছিল, তারপরে একটু মাটি ফেলছে, বলছে যে এইটুকু ফেলবে আর ফেলবে না, বলছে না। হ্যাঁ, বলছে এইটুকু ফেলা রয়েছে আর ফেলবে না, বলছে ফেলেছে তোমাকে। হ্যাঁ। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম। দেখতে পাচ্ছি আমরা পুকুরের জল কিন্তু একেবারে পরিষ্কার, কিন্তু তা সত্ত্বেও পুকুর ভরাট হচ্ছে। পুকুর ভরাট তো আইনি অপরাধ, তিনি জানেন না এই বিষয়ে। প্রশাসন তারা কি করছে? দেখো অনিন্দিতা, এই যে বসিরহাট পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে এখানে সাধন দেবনাথ বলে এক ভদ্রলোক, তিনি তার যে পুকুর, সেই পুকুরটি কিন্তু অবৈধভাবে বন্ধ করছে, একদম মাটি দিয়ে পুকুর ভরাট করে দিচ্ছে। এই পুকুরের ওপরে কিন্তু নির্ভরশীল কয়েকশো পরিবার কিন্তু এখানে স্নান করে, এই জলে জামা কাপড় কাচে বা পরিবারের সংসারের কাজকর্মে এই জল ব্যবহার করে। কিন্তু সেই পুকুর কিন্তু একদম দিনে দুপুরে কিন্তু ভরাট করে দিচ্ছে। আমরা যখন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু জানিয়েছে যে একটা ঘাট তৈরি করার জন্য অল্প মাটি ফেলা হয়েছে, সেখানে ঘাট তৈরি করা হবে। কিন্তু আমাদের ক্যামেরায় কিন্তু একদম পরিষ্কারভাবে যেটা বোঝা যাচ্ছে বা আমরা সচক্ষে যেটা দেখে এসেছি, যে তিনি কিন্তু একদম পরিষ্কারভাবে যে পুকুরটা আছে তার 20 ভাগ কিন্তু প্রায় মাটি দিয়ে ভরাট করে ফেলেছে এবং আরও ভরাট করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে এলাকার মানুষের, যেটা দাবি। এবং আমরা এই নিয়ে কিন্তু এলাকার যে 21 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি সবকিছু জেনে, আমাদের কাছ থেকে জেনে তিনি বললেন যে তিনি বিষয়টা জানেন এবং তিনি পৌরসভাকে জানিয়েছেন। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই সাধন দেবনাথ, তিনি কি বলছেন শুনুন। পুকুর যেটা আছে সেটা ভরাট হয়নি, পুকুর সংলগ্ন কিছু বিলান জায়গা আছে, সেটা কিছুটা করা হয়েছে, ঘাট করা হবে, পুকুর ভরাট করেনি। অসৎ প্রকৃতির একটা ছেলে ওখানে এসে সে ওই এলাকাগত দুষ্কৃতি কোনো কাজকর্ম করছিল। এবার সে ওই পাড়ার লোকজনের কাছে হেনস্থা হয়ে আমার প্রতি রাগ দেখিয়ে এটা পৌরসভায় কমপ্লেন করেছে। আমার যেটুকু প্রয়োজন সেটুকু আমার কাজ হয়ে গেছে, ওখানে আর কোনো কাজ হবে না। শুনলেন পুকুর মালিকের কথা। এবার স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন শুনুন। আমি পুকুর ভরা হয়েছে আমি জানি না, একদম অজান্তে কিছুটা পুকুরে কিছুটা বালি ফেলেছে, কারণ পুকুর জনগণের, এই পুকুর ভরাটা আমি কখনোই চাই না। আমি চেয়ারম্যানকে অটোমেটিক বন্ধ করা হয়েছে এবং যেটুকু বালি ফেলা হয়েছে আমি চেয়ারম্যানের নিয়ে আমি নিশ্চয়ই সেটা পরিষ্কার করার ব্যবস্থা করবো। আমার জানা ছিল না, যেটুকু পাড়ি পড়েছে সেটুকু আমি তোলার ব্যবস্থা করবো, আর পুকুরে পরিণত করবো। সরকারি টাকায় শৌচালয় তৈরি হলো, আবার কিছুদিনের মধ্যে সেটা ভেঙেও ফেলা হলো। সবংয়ের দেবো গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি টাকার এভাবে অপচয় রীতিমতো প্রশ্ন তুলছেন স্থানীয়রা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দিগ্বিজয় মাহালি। দিগ্বিজয়, এত টাকা খরচা করে সেখানে শৌচালয় তৈরি হলো, আবার ভেঙে ফেলা হলো, কিন্তু কেন? দেখো, এই প্রশ্নই কিন্তু এখন এলাকাবাসী তুলছে এবং যারা বাস যাত্রী, যারা ব্যবসায়ীরা রয়েছে, তারা কিন্তু এই প্রশ্ন তুলছে, যদি ভাঙতেই হবে তাহলে কেন লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল শৌচালয়। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের তেমাথানি বাজারে সেখানে একটি
হয়েছিল 1 বছর আগে এবং 1 বছরের মাথায় তা ভেঙে ফেলা হয়েছে। এই নিয়ে কিন্তু এলাকার মানুষ প্রশ্ন তুলছে যে অত্যন্ত ব্যস্ততম এই বাজার, বহু দূরপাল্লার বাস যাতায়াত করে, সেখানে মানুষের শৌচালয়ের প্রয়োজন, সেখানে কেন ভেঙে দেওয়া হলো এই শৌচালয়? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যদিও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং বিডিও জানিয়েছেন যে পিডব্লিউডি আসবো, দিগ্বিজয় তোমার কাছে আসবো। স্থানীয়রা কি অভিযোগ করছেন সেই অভিযোগ একবার শুনি, তারপর তোমার কাছে আসছি। জনগণের অর্থ এটা সম্পূর্ণভাবে অপচয় করা হয়েছে। ভেঙে দেওয়ার সিদ্ধান্ত যদি ছিল, এটা করার কোনো কারণ ছিল না। আবার ভেঙে দিয়ে আবার সেই জনগণের অর্থ অপচয় করা হচ্ছে, এটা আমার মনে হয়েছে। 1 বছর আগে বাথরুম করলো, আবার 1 বছর ভিতরে আবার ভেঙেও দিল, জনগণের টাকা ধ্বংস হলো, জনগণ বিপদে পড়লো। আবারও যাব দিগ্বিজয়ের কাছে। দিগ্বিজয়, স্থানীয়রা তো বলছেন যে তাদের সাধারণের পয়সা নষ্ট করা হচ্ছে, আর এর পরিপ্রেক্ষিতে কি সাফাই দিচ্ছে পঞ্চায়েত? দেখো, আমরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র এবং বিডিও অরুণিমা সেনগুপ্তর সঙ্গে কথা বলেছিলাম। ওনারা জানাচ্ছেন যে যেহেতু রাজ্য সরকারের যে রাস্তা, রাজ্যের যে রাস্তা, সেই রাস্তা সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হয়েছে। সেক্ষেত্রে ওই শৌচালয়টি ভেঙে ফেলার যাতে অন্যতম কারণ হচ্ছে পরিকল্পনা করা হচ্ছে ওখানে একটি বাস স্ট্যান্ড হবে এবং বড় শৌচালয় তৈরি করা হবে। এটা কিন্তু বিডিওর পক্ষ থেকে এবং পূর্ত দপ্তরের যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন তিনি জানিয়েছেন। কিন্তু এলাকাবাসীরা এটা এই মুহূর্তে প্রশ্ন করছে যে যদি সেই পরিকল্পনা করা হলো, তাহলে এটা কেন লক্ষ লক্ষ টাকা ব্যয় তৈরি করা হলো, এবং এটা যে ভেঙে দেওয়া হয়েছে, আগামীতে যে এটা ঘোষণা করা হচ্ছে বা যেটা সূত্রে জানা যাচ্ছে, সেটা তাহলে কবে শেষ হবে বা কবে কাজ শুরু হবে, এই অনিশ্চয়তা কিন্তু রয়ে যাচ্ছে। তার জন্য এখন কিন্তু তেমাথানি বাজারে একটাও শৌচালয় নেই। তাই সমস্যায় কিন্তু পড়বে মানুষজন এবং যারা যাত্রীরা রয়েছে তারা কিন্তু সমস্যায় পড়বে। আচ্ছা, বেশ। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয়। নতুন করে যে সম্প্রসারণ হয়েছে, ডবল লেন রুট হয়েছে এবং তার যে সৌন্দর্যায়ন, বিউটিফিকেশন, যে কারণে যেহেতু এই তেমাথানি নবরূপে সেজে উঠবে, সে কারণে আমাদের কিছু কিছু জায়গায় একটু কোনো জায়গায় তো একটু আমাদের কন্ট্রিবিউশন থাকবেই। নতুন করে তেমাথানি সৌন্দর্যায়নের যে কাজটা হচ্ছে সেটা পিডব্লিউডি করছে, সেই জন্যই ওখানে কিছু নতুন করে কাজের মডিফিকেশনের দরকার হয়েছে, এটা সেই কাজেরই অন্তর্গত। আর এবার চলে যাব বাঁকুড়ায়। বাঁকুড়ায় জমি অধিগ্রহণ না করেই কৃষি জমিতে টোল প্লাজা তৈরি হচ্ছে। বাঁকুড়ার মালিয়াড়াতে জোর করে কৃষকদের জমিতে টোল প্লাজা তোলা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে পূর্ত দফতরের বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। এই যে অভিযোগ উঠছে জোর করে করা হচ্ছে, কিন্তু পূর্ত দফতর যে এই কাজটি করছে, কোনো বৈধ নথি কিছু রয়েছে? দেখো অনিন্দিতা, বাঁকুড়ার যে বড়জোড়া থানা এলাকা রয়েছে এবং তার পাশাপাশি যে দুর্লভপুর রয়েছে, এই দুটোর মধ্যে একটি ইন্ডাস্ট্রিয়াল করিডোর রয়েছে, আর তার মাঝেই পড়ে মালিয়াড়া এলাকা। সেখানেই টোল প্লাজা করার সম্প্রতিকালে একটি অর্ডার এসছে এবং সেই কারণে পূর্ত দপ্তর সেই কাজ কিন্তু ঠিকাদার সংস্থাকে দিয়ে করাচ্ছে। আর এটাই অভিযোগ যে সেই ঠিকাদার সংস্থা 40 ফুটের রাস্তা থাকার পরও দুই পাশে আরও 40 ফুট নিতে চাইছে এবং সেই কারণে টোল প্লাজা করা নিয়ে কৃষকদের সঙ্গে বিবাদ লেগেছে। কৃষকদের যেটা দাবি যে এই কৃষি জমি তারা বংশ পরম্পরায় কৃষক কাজ করে আসে, সেক্ষেত্রে এই যে টোল প্লাজা করতে আরও দুই পাশারে 40 ফুট নিতে চাইছে, সেক্ষেত্রে তাদের কাছে কোনো রকম বৈধ কাগজপত্র থাকার পরও টোল প্লাজা করার ক্ষেত্রে এই যে টালবাহানা করছে, সেক্ষেত্রে কিন্তু তাদের কৃষি জমি ধ্বংসের মুখে পড়তে পারে এবং সেখানে যেভাবে ব্যারিয়ার তোলা হচ্ছে, ঢালাইয়ের কাজ হচ্ছে, কৃষি কাজ করতে পারবে না তারা। এবং সেই কারণে তারা কিন্তু 144 যেটা বলা চলে আদালতের দ্বারস্থ হয়, আদালত তাদেরকে স্টে অর্ডার দেয়, তারপরও কিন্তু ঠিকাদার সংস্থা কোনো রকম তাদের এই আদালতের নির্দেশকে অমান্য করে সেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে কৃষকদের যেটা দাবি যে তাদের কাছে সিএস এর ম্যাপ রয়েছে, তারপরও এই ঠিকা সংস্থা কিভাবে কাজ করছে তাহলে আরএল ম্যাপ দেখাচ্ছে। সেক্ষেত্রে আরএল ম্যাপের যে ম্যাপিং চলেছে সেটাতেও কিন্তু 40 ফুটের রাস্তা দেখানো হয়েছে, সেখানে 80 ফুট অধিগ্রহণ হয় কিভাবে? অধিগ্রহণ করার যে নিয়ম রয়েছে, ক্ষতিপূরণ দিতে হয় কৃষকদের, সেই ক্ষতিপূরণ দেওয়া হয়নি। কৃষকদের দাবি যদি ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণ করা হয়, সেক্ষেত্রে তারা তাদের জমি ছেড়ে দিতে রাজি আছে সরকারকে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষই তাদের অভিযোগটা একবার শুনবো। আরএস ম্যাপ প্লাস সিএস ম্যাপে আমরা দেখে এসেছি যে এটা রাস্তা আছে 40 ফুটের, কিন্তু হঠাৎ করে রাজ্য সরকার এখানে টোল প্লাজা তৈরি করার জন্য এলআর ম্যাপে 80 ফুট রাস্তা করে দিয়েছে। আমরা বলেছিলাম হয় নথি দেখান, না হলে আমাদেরকে কম্পেনসেশন দিন। এই যে গার্ডওয়াল দিয়ে দিচ্ছে দেখছেন, জমির এরপর জমিটা চাষ হবে কিভাবে? না, আমাদেরকে কোনো রকম কোনো নোটিশ বা কোনো কিচ্ছু ভাবে জানানো হয়নি। রীতিমতো আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে সরে যাওয়ার জন্য। কৃষকদের অভিযোগ শুনলেন, এবার ঠিকা সংস্থার কর্মী তারা কি বলছেন শুনুন।
144 ধারা জারি রয়েছে, আমরা অত কিছু জানি না। আমরা কাজ করছি, আমাদের কাজ করার অর্ডার আছে, সেই জন্য কাজ করছি। এটা জোর করে আমরা তো পিডব্লিউ আমাদের অর্ডার আছে তাই কাজ করছি। আমরা ওয়ার্ক অর্ডার পেয়েছি বলেই কাজ করছি, ওয়ার্ক অর্ডার না পেলে আমরা কাজ করতাম না। এবার স্থানীয় এমএলএ এর বক্তব্য শোনাবো আপনাদের। রাজ্য সরকারের উন্নয়নটা যেন বন্ধ না হয়ে যায়, যেন থমকে না হয়ে যায়, এটা আপনাদের কাছে আবেদন। যদি আপনাদের কোনো জায়গা থাকে বিডিও সাহেবকে বলুন, বড়জোড়া বিডিও, আইসি বড়জোড়া এবং ল্যান্ড ডিপার্টমেন্ট বড়জোড়া, এদের সঙ্গে কাগজপত্র দেখান, কথা বলুন, সরাসরি ডিএমকে জানান। এর জন্য কাজ যেন বন্ধ না হয় সেদিকটা আপনাদের কাছে দেখার আমি আবেদন রাখছি। আর আরামবাগে জল প্রকল্পের জায়গা দখল করে নির্মাণ, অভিযোগের তীর উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। আর সেখানে অভিযোগ উঠছে যে প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগের মায়াপুর 2 নম্বর পঞ্চায়েত এলাকায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বাপন। বাপন, কি কারণে হুমকি দেওয়া হচ্ছে? তৃণমূল নেতা তিনি বা কি বলছেন? দেখো, আরামবাগের মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতের কাষ্টধই এলাকা, সেই এলাকাতেই একেবারে বাস স্ট্যান্ড সংলগ্ন একেবারে পাশেই যে সরকারি জায়গা রয়েছে, সেই জায়গায় এবার দখল করে নেওয়ার অভিযোগ তৃণমূলেরই এক নেতা তথা পঞ্চায়েতের প্রাক্তন সদস্য, তার বিরুদ্ধে অভিযোগ। স্থানীয়দের যেটা অভিযোগ যে ওই এলাকায় তারা পানীয় জলের জন্য ওই জায়গাতে তারা সজলধারা প্রকল্পর জন্য তারা আবেদন করেছিলেন। সেই জায়গায় হঠাৎ করে রাতারাতি দখল করে নেয় ওই এলাকারই একজন দাপুটে তৃণমূল নেতা শান্তিরাম মালিক। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ওই জায়গা দখল করে নিজে ব্যক্তিগতভাবে। থেকে আমরা শোনাবো স্থানীয়রা ঠিক কি কি অভিযোগ করছেন। আমরা হঠাৎ একদিন এসে দেখলাম যে এই জায়গাটায় ঘর হচ্ছে বলে আমাদের রাতারাতি পকেট কাটা হয়ে গেছে, দিয়ে দিনে ঢালছে। এই বাড়িটা এখন শুনতে পাচ্ছি যে কালীদোনার যে প্রাপ্ত মেম্বার ছিল তার বাড়িটা হচ্ছে, সে করছে কাজটা। ও বলছে কাজ বন্ধ হবে না, তোমাদের যা করার আছে তোমার করে নিয়ে যাও। ওদের পরিচয় ওই যে গ্রামের প্রাপ্ত মেম্বার ছিল তৃণমূলের। আমরা চাইছি যাতে বন্ধ হয়, এতে সজলধারা প্রকল্পের ট্যাঙ্ক হবে, এইটাই আমরা চাই। যাতে আমাদের 5-6টা গ্রামের জল হচ্ছে মানুষজন পাবে, গরিব দুঃখী একটা টাইমের জল হলে সব ভালো হবে। এইটা হলেই তো আমাদের সব হচ্ছে গ্রামের লোকের, এইটাই আবেদন। তো আমরা প্রথম থেকে অভিযান দিই যেখানটা খাসের জায়গা আছে, এখানটা আমরা সজলধারা প্রকল্প করার জন্য একটা ট্যাঙ্কের একটা আবেদন করেছি, ট্যাঙ্ক বসানো হবে এখানটা। তো সে বলে তোরা যা পারিস করে নিয়ে যা, এই জায়গা আমি দখল করেছি, এখানটা বিল্ডিং করবো আমি। শুরু ওরা তো নিজেরা গায়ে জোরে করেছে, ক্ষমতার জোরে করেছে। এসডিও, বিডিও, থানা, পঞ্চায়েত সমস্ত জায়গায় আমরা মাস্ট পিটিশন করেছি। আমরা আবারও যাব বাপনের কাছে। বাপন, এই যে অভিযোগ উঠছে হুমকি দেওয়া হচ্ছে, সেখানে তৃণমূল নেতা তিনি কি বলছেন, আর এরপরে প্রশাসন তারাই বা কি বলছে? দেখো, এই ঘটনার পর যখন স্থানীয়রা তারা প্রতিবাদ জানায় বা সরব হয়, তখন কিন্তু তাদের যেটা অভিযোগ যে ওই তৃণমূল নেতা তিনি কিন্তু বারবারই এই যখন প্রতিবাদ জানিয়েছে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় যখন আমরা ওই তৃণমূল নেতা শান্তিরাম মালিকের কাছে যোগাযোগ করি, তখন তিনি কিন্তু পাল্টা সাফাই দিয়েছেন যে বিভিন্ন জায়গায় তো অনেকেই জায়গা দখল করেছে, তাই এই জায়গা ফাঁকা ছিল সেই জন্যই তিনি দখল করেছেন। কিন্তু এই যে জোর করে হুমকি দেওয়া, সেটা তিনি অভিযোগ অস্বীকার করেছেন। সেখানেতেও অনেকের প্রশ্ন যে কেন এইভাবে জায়গা দখল করবে বা এইভাবে হুমকি দেওয়া হবে। যদিও এই ঘটনায় প্রশাসনিকভাবে আরামবাগের মহকুমা শাসক তিনি কিন্তু ব্যবস্থা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন একেবারে, এবং তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ একেবারেই তৃণমূল নেতা তিনি বলছেন যে অনেকেই করছেন, তাই তিনিও করছেন। আপনি তো পঞ্চায়েতের মেম্বার ছিলেন তৃণমূলের? আগে ছিলেন। তাহলে তো আপনি জানেন যে ওই জায়গাটা খাসের জায়গা। হ্যাঁ, সেটা জানি। তো সেই জায়গাতে কি করে ও খাসের জায়গাতেও অনেকেই তো দোকানদানি করে কারবার করে খাচ্ছে, সেরকম করেই তো অনেকেই চলছে, আমাদের যেমন অনেকেই করছে। সেটা নিয়ে তো বিতর্ক কিছু হয় বলে বুঝতে পারিনি আমি। দীর্ঘদিন ধরেও দখল করেছে ঝড় পাঁজা, সেটা যদি এখন তারা যদি ভাবে সেটা করতে পারে, সেটা তাদের ব্যাপার। যেগুলো অভিযোগ যেটা ভুল, আমাকে মিস্ত্রি হিসেবে লাগিয়েছে মিস্ত্রি, আমার তো মিস্ত্রি 40-50 লোক কাজ করে, আমার দীর্ঘ সব জায়গাতেই কাজ চলছে। এই কোন পর্যন্ত অভিযোগ আমার অফিসে এখন পর্যন্ত আসেনি, যদি এলে আমরা নিশ্চয়ই দেখছি। কনসার্ন ডিপার্টমেন্ট আর ব্লককে বলে আমরা অ্যাকশনটা নেব। মানে সরকারি জমির উপরে কেউ পারমিশন দিতে পারবে না বিল্ডিং করার, আনলেস আনটিল এটা গভর্নমেন্ট প্রজেক্ট হচ্ছে আর প্রপার পারমিশন নেওয়া হচ্ছে। যখন যদি এরকম কমপ্লেন অভিযোগ আমাদের কাছে এলে আমরা অ্যাকশন নেব। আর এবার আপনাদের মেদিনীপুরের ছবি দেখাবো। মেদিনীপুরে প্রমোটারের দাদাগিরি চলছে, আর সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে
প্রমোটার দাদাগিরি করছেন। দেখুন সেই ছবি, যেখানে প্রমোটিং এর জন্য দোকান ভাঙা হচ্ছে, বুলডোজার দিয়ে দোকান ভেঙে ফেলা হচ্ছে, তাও রাতের অন্ধকারে। আর এই ছবি মেদিনীপুরের। যাদের এই দোকান ভাঙা হলো তারা কি বলছেন শোনাবো আপনাদের। 1:30-2টার সময় খবর পাই যে আমার দোকান ভেঙে দিয়েছে। এসে দেখি যে আমার দোকানে কিছু মালই নাই, সমস্ত মাল একবার এবং দোকান ভেঙে নিঃশ্বাস হয়ে গেছে, প্লেন হয়ে আছে। শুনছি যেটা যে হয়তো প্রমোটাররাই হয়তো ভেঙেছে। 50 বছরের ব্যবসা হঠাৎ করে এসে রাত্রিবেলায় রাতের অন্ধকারে ভেঙে দিল, এরা একসেপ্ট করা যায়নি। আমাদের টোটাল বিজনেসটা লোকের জিনিসের উপর নিয়ে আমাদের বিজনেস, তো আমরা এই মুহূর্তে টোটাল আমাদের কি আদৌ আছে মালপত্র না কিছু লুট হয়ে গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন শোভন। শোভন, যে ছবি দেখছি আমরা, যে রাতের অন্ধকারে সেখানে দোকান ভাঙা হলো, সেখানে বহু ব্যবসায়ী তারা হাহুতাশ করছে, এত বছরে তাদের ব্যবসা সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই যে প্রমোটার, তিনি যেভাবে জুলুম করছেন, পুলিশ কেন কিছু করছে না? তাহলে কি প্রভাবশালী রয়েছেন এই প্রমোটার? অনিয়মিত দেখো, জানিয়ে রাখি তোমাকে, যেমনটা জানা যাচ্ছে যে গতকাল রাতে প্রায় 1:30 নাগাদ কিন্তু বুলডোজার লাগিয়ে এইভাবে একদম রিভলভার হাতে নিয়ে প্রকাশ্যে রাতের অন্ধকারে 3টি দোকান ভেঙে ফেলা হয় মেদিনীপুর শহরের বুকে। এই ধরনের ঘটনা বিরল ঘটনা মেদিনীপুর শহরে, এমনটাই মেদিনীপুরের মানুষরা জানাচ্ছেন। এবং পাশাপাশি যেটা অভিযোগ উঠে আসছে যে এর পেছনে প্রমোটারের হাত রয়েছে এবং প্রমোটারের যোগ সাজসেই কিন্তু এভাবে রাতের অন্ধকারে ইলেকট্রিক লাইন কেটে দিয়ে দোকান ভেঙে ফেলা হলো। এবং প্রশ্ন উঠছে যে পুলিশ থানার প্রায় 500 মিটারের মধ্যেই এই ধরনের ঘটনা ঘটলো, অথচ পুলিশ টের পেল না। এবং তারপরে আজ সকাল থেকে কিন্তু পুলিশ তৎপর হয় এবং দুজনকে, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, দুজনকে আটক করা হয়েছে এই ঘটনায়, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে যে প্রমোটারি রাজ এবং দুষ্কৃতীদের দৌরাত্ম্য ক্রমশই কিন্তু মেদিনীপুর শহরে বাড়ছে। এই প্রশ্ন উঠছে মেদিনীপুর শহরের মানুষদের কাছ থেকে। এমনকি এই ঘটনার পরে কিন্তু আতঙ্কিত যেসব ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু আতঙ্কিত রয়েছেন এবং তারা নিজেদের প্রাণহানির আশঙ্কাও করছেন। যদিও এই ঘটনার পরেই কিন্তু মেদিনীপুর পৌরসভার যিনি পৌরপ্রধান রয়েছেন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই ঘটনার কড়া হাতে মোকাবিলা করা হবে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনিন্দিতা। বেশ, এবং এই ঘটনার পরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পুলিশ জানতো না এটা হতে পারে, শাসক দল জানতো না এটা হতে পারে না। এমনিতেই তো এই সরকারটা প্রমোটারদের হাতে চলে গেছে। যদি বৈধই হবে ভাঙাটা, তো রাতের অন্ধকারে কেন? যারা দোকান করে খাচ্ছে, ব্যবসাদার, প্রচুর সম্পত্তি, প্রচুর জিনিস নষ্ট হয়েছে, তারা যে ক্ষতির সম্মুখীন হলো, এর দায় কে নেবে? দুটো জেসিপি নিয়ে কিছু দুষ্কৃতকার যাদের হাতে বন্দুক এবং তারা এই দোকানগুলি ভেঙে দখল নেওয়ার চেষ্টা করছিল, যেটা মেদিনীপুর শহরের বুকে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। আমরা প্রত্যেকেই এটা নিন্দা করছি এবং দোষীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করছি। পৌরসভা থেকে আমরা চেষ্টা করছি তাদেরকে এইগুলো সব নতুন করে দেওয়া যায়। আর ঠিকাদার সংস্থা তারা এই ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। বলছি, শুধু প্রমোটার নয়, আমি প্রমোটার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিও। এই জন্যই আমি দৌড়ে এসেছি। পূর্ণ সহযোগিতা পাবেন, যা সাপোর্ট, আমরা পাশে আছি ওনাদের। ওনারা এখন ভেঙে পড়েছেন, কিন্তু আমরা সহযোগিতা রাখবো। ওনারা আমাদেরকে সাহায্য চাইলেই আমরা কিন্তু পাশে আছি। এবার নজর রাখবো দেগঙ্গার দিকে। দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিএম এর পার্টি অফিসে রীতিমতো আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে যে তৃণমূলই আগুন লাগিয়ে দিয়েছে এই পার্টি অফিসে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, ঠিক কি ঘটেছিল? একের বিরুদ্ধে এক অভিযোগ তুলছে, আবার সে কিন্তু অভিযোগ অস্বীকার করছে, ঠিক পুরো বিষয়টা কি? একদম দেখো, দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের খারারাটি গ্রামের যে সিপিআইএম এর যে পার্টি অফিস ছিল, সেখানে দলীয় আলোচনা থেকে শুরু করে রাজনৈতিক আলোচনা হয়। কিন্তু দেখা গেল গতকাল রাতে যারা সিপিএম এর দলীয় কর্মী সমর্থকরা ছিল, তারা দলীয় আলোচনা করে 12টা নাগাদ তারা বাড়িতে ফেরে। সকালে এসে দেখা যায় সেই পার্টি অফিস একেবারে ভস্মীভূত হয়েছে। ফলে সেই পার্টি অফিস আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। কারা করেছে? সিপিএম এর যেটা স্পষ্ট অভিযোগ যে এর সঙ্গে শাসক দলের গুন্ডা বাহিনী দুষ্কৃতীরা এই আগুন ধরাতে পারে। তার
কারণ এই চাকলা গ্রাম পঞ্চায়েতে একটি মাত্র সিপিএম এর পঞ্চায়েত সদস্য রয়েছে, তার এখানেই শক্ত আর কথা, সেখানে তৃণমূল হেরে গেছে। ফলে তারা বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন রকম ভাবে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছিল, কিন্তু হয়নি। ফলে শেষে একেবারে পার্টি অফিস পুড়িয়ে দেয়। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি যেখানে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, অর্থাৎ সিপিএম এর পার্টি অফিসে তৃণমূলের কেউ বা তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে আগুন ধরাতে যায়নি। অর্থাৎ তৃণমূলের এতটা খারাপ অবস্থা নেই যে সিপিএম এর পার্টি অফিস আগুন ধরিয়ে দেওয়ার মতন অবস্থা হবে। ফলে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল। কিন্তু সিপিএম এর স্পষ্ট দাবি এর সঙ্গে শাসক দলই যুক্ত, শাসক দলই এই ঘটনা যুক্ত আগুন ধরিয়েছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু ঘটনার তদন্ত লিখিত আকারে অভিযোগ হয়েছে দেওঙ্গা থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, কে বা কারা কি উদ্দেশ্যে আগুন ধরেছে তদন্ত করার জন্য। একেবারেই, এবং সেখানে ইতিমধ্যে তদন্ত কাজ শুরু হচ্ছে। আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, আর তৃণমূল কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে পুরোপুরিভাবেই। প্রতিদিনের মতো গতকালকেও ছিল, কিন্তু 12টার পরে যখন তারা প্রচণ্ড ঠান্ডার মধ্যে আস্তে আস্তে একে একে বাড়ি চলে গেছে দুষ্কৃতীরা, এই রাতের অন্ধকারে কে বা কারা আমাদের এই যে পার্টি অফিসের উপরে তিরপলের যে ছাউনি ছিল, ব্যানার ছিল, রাতের অন্ধকারে এই দুষ্কৃতীরা পুড়িয়ে দিয়ে আমাদের সিপিএম পার্টির কর্মীদেরকে মনে ভীত সন্ত্রস্ত করতে চাইছে। তৃণমূলের পার্টি কিন্তু সেই দুদিন সারা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আসেনি। আর এই সামান্য ব্যাপার নিয়ে তৃণমূল এসব নিয়ে মাথা ঘামায় না। ওটা কোনো একটা ডুম জ্বলছিল, একটা পার্টি ওটা পেপারের করেছে, সেই হয়তো নেওয়ার পর ওটা শর্ট সার্কিট হয়ে পুড়ে গেছে, যার জন্য ওরা হয়তো বলছে যে তৃণমূল, সব জায়গায় তো তৃণমূল। সন্দেশখালীর ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরো দুজনকে এবং ধৃতদের জেল হেফাজত দেওয়া হয়েছে। সঞ্জয় মণ্ডল ও আলী হোসেন, তাদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে সেই ধৃতদের খোঁজ কিভাবে পাওয়া গেল, কোথা থেকে গ্রেফতার করা হলো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম। ঠিক কি তাদের পরিচয়, কিভাবে এই ধৃতদের গ্রেফতার করা হলো? হ্যাঁ দেখো অনিন্দিতা, এই যে সন্দেশখালী সরবেরিয়াতে যে শাহজাহান শেখের বাড়িতে যখন ইডি যায়, তখন শাহজাহান শেখের অনুগামীরা এই যে ইডি আধিকারিকদের ওপরে এবং সিআরপিএফ এবং সংবাদ মাধ্যমের ওপরে যে চড়াও হয়, মারধর করে তাদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হয়, তাদেরকে আহত করা হয়। এই পরিপ্রেক্ষিতে ইডি নেজার থানায় একটা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে সঞ্জয় মণ্ডল এবং আলী হোসেন ঘরামি নামে দুজনকে গ্রেপ্তার করে। তারা হচ্ছে নেজাটেরই একটা মাছের ভেড়িতে, তারা মাছের ভেড়ির যে আলাঘর আছে সেই আলাঘরের গোপন আস্তানায় তারা লুকিয়েছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে আজকে বসিরহাট মহকুমা আদালতে তুললে বসিরহাট মহকুমা আদালত তাদের একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। অর্থাৎ গতকাল তাদেরকে আবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এই নিয়ে কিন্তু মোট 4 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। এর আগে 12 তারিখে দুজনকে গ্রেপ্তার করেছিল, আর আজকে এই দুজনকে, মোট 4 জন। এই 4 জনকে কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহান তার কোনো হদিশ পাওয়া যায়নি। এবার একজন মদ্যপ সিভিক ভলেন্টিয়ার, তার ছবি আপনাদের দেখাবো। কি করলেন তিনি? ক্লাবে ঢুকে রীতিমতো তাণ্ডব করলেন। তাহেরপুরের বাদকুল্লায় সিভিক ভলেন্টিয়ার দাদাগিরি দেখুন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। সেই মদ্যপ সিভিক ভলেন্টিয়ার, তার একেবারে তাণ্ডবের কাণ্ড, ঠিক পুরো ঘটনাটা কি ঘটেছিল? দেখো, তারপর থানা বাতকুলা চন্দনদ গ্রামে পৌষকালী পুজো উপলক্ষে সেখানে অনুষ্ঠান চলছিল, মেলা চলছিল। গতকাল শেষ দিন ছিল, সেখানে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বজায় রাখাতে সেখানে তারপর থানা পুলিশও মোতায়েন করা হয়েছিল। যেটা অভিযোগ করছে স্থানীয় বাসিন্দা বা গ্রামবাসী, যারা অভিযোগ করছেন যে স্থানীয় যে ক্লাব ঘর রয়েছে সেই ক্লাবের মধ্যে গিয়ে সেখানে মদ খায় এই সেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, এবং সেখানে তিনি মদ শুধু খাননি, সেখানে বসে তিনি ভাঙচুর চালান। রীতিমতো ক্লাবের যে আসবাবপত্র রয়েছে, টিভি রয়েছে, যা রয়েছে সব কিছু কিন্তু ভাঙচুর চালান। এরপরেই সেখানে যখন ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দা তারা গিয়ে তার সাথে ঘিরে ধরে, তাকে জানতে চায় কেন এই ঘটনা ঘটলেন, তারপরে তার সাথে বচসা শুরু হয়। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে তারপর থানা আরও বিরাট পুলিশ বাহিনী,
যেটা অভিযোগ উঠছে যে পুলিশ বাহিনী তখন কিন্তু এলো পাতে সেখানে লাঠিচার্জ করে, মারধর করে, এমনকি মহিলা থেকে পুরুষ প্রত্যেককেই মারধর করে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে যেটা অভিযোগ উঠছে যে পুলিশের পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে যে পুলিশের যেটা দাবি যে যেহেতু রাত 11টা বেজে গিয়েছিল সেই কারণে বন্ধ করতে বলা হয়েছিল অনুষ্ঠান, তারপরে পুলিশের কাজে হস্তক্ষেপ করে পুলিশের কাজে বাধা দেয় গ্রামবাসীরা, যে উদ্যোক্তা যারা রয়েছে, এরপরে অশান্তি তৈরি হয়। তবে গ্রাম পুলিশের অভিযোগ রয়েছে যে মন্তব্য সিভিক তিনি তাণ্ডব চেরার ক্লাব। এবার চলে যাব বারাকপুরে। বারাকপুরে আক্রান্ত হয়েছেন ব্যবসায়ী, কারণ তিনি তোলা দেননি, আর তোলা না দেওয়াতে হামলার অভিযোগ উঠছে। ঠিক কি অভিযোগ উঠছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ। অরুণ বলবে, অরুণ ঠিক কি অভিযোগ উঠছে, এবং এই যে ব্যবসায়ী তাকে কি আগে থেকেই মারধর করা হবে, কোনো হুমকি দেওয়া হচ্ছিল কি? হ্যাঁ দেখো অনিন্দিতা, একদমই তাই। কারণ এই কাঠের ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তার ব্যবসা করেন। তারপর এবার এলাকারই কিছু দুষ্কৃতী বেশ কিছুদিন ধরে তাকে ফোনে হুমকি দিচ্ছিল, তাকে টাকা পয়সা কিছু দিতে হবে, কারণ তিনি নতুন প্রমোটিংয়ের ব্যবসায় নেমেছেন। তারপর থেকে বিভিন্নভাবে ফোনে হুমকি দেওয়ার পর তিনি যখন টাকা দিতে রাজি না হন, তারপর কিন্তু আজ সকালে তার বাড়ির সামনে আসে এবং তিনি যেখানে সাইডে কাজ করছিলেন সেখানে দুষ্কৃতীরা পৌঁছে যায়। প্রথমে তাকে বলে টাকা দিবি কি না, সে যখন অস্বীকার করে তারপরে কিন্তু সজোরে তাকে লোহার রড দিয়ে মাথায় বাড়ি মারে এবং ঘটনাস্থলে সে পড়ে যায়। তারপর কিন্তু সেখানেই তারা পালিয়ে যায়নি, সেখানে তাকে চপার দিয়ে মাথায় কোপানো হয়। কোনো রকম গুরুতর জখম অবস্থায় যখন এলাকার লোকজন চলে আসে, সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। দুষ্কৃতীরা পালিয়ে গেলে তাকে গুরুতর জখম অবস্থায় ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হসপিটালে ভর্তি করা হয়েছে। তারপর এখানে 5 থেকে 6 জন তারা এসেছিল এমনটাই জানা যাচ্ছে। তিনি খুব ভীষণভাবে অসুস্থ ছিলেন, তার মাথায় অস্ত্রোপচার হয়েছে। কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসছে ব্যারাকপুর থানার, এখন তদন্ত চলছে যে কাকে এর পেছনে কারা রয়েছে, পুলিশ তদন্ত করছে। আচ্ছা, বেশ। গুরুতর জখম ব্যবসায়ী হাসপাতালে ভর্তি রয়েছেন। প্যারামেডিক্যাল ছাত্রীর রহস্য মৃত্যু, শক্তিগড়ে উদ্ধার প্যারামেডিক্যাল ছাত্রীর দেহ, আর কাঠগড়ায় উঠছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। এবং সেই ছাত্রীর দেহ উদ্ধারের পর রীতিমতো একেবারে আশঙ্কার সৃষ্টি হয়েছে। তার পরিবার বলছে যে তাকে নির্যাতন করা হয়েছিল। কি অভিযোগ করছেন পরিবার, একবার শোনাবো তাদের বক্তব্য। ওর ডিএমএলটি কোর্স করার জন্য ওই এখানে এই স্বর্ণা মাল্টি স্পেশালিটি হসপিটালের যিনি মালিক সাহসিক দাদা, ওই চেম্বার, ওখানে একটা খোসবাগানের চেম্বার আছে, হ্যাঁ, ওকেই রোজ বা ওকেই বেশিরভাগ সময় ওকে চেম্বারে নিয়ে যেত। মানসিকভাবে প্রেশার ক্রিয়েট করা হতো, মানসিকভাবে চাপ দেওয়া হতো। এ বলতো যে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট একটু করতো বা একটু ওর কুনজর ছিল। আমাদের আবেদনটা যেমন তদন্ত করে দেখা হোক প্রশাসনের কাছে, এইটা আমার অনুরোধ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন শরদেন্দু। শরদেন্দু, এই বিষয়ে কোনো আপডেট উঠে এলো কি, ঠিক কি ঘটেছিল, এবং এই যে ছাত্রীর ঠিক কাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে তার পরিবার? দেখো, পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে, কারণ যেহেতু একটি বেসরকারি হাসপাতালের নাম এখানে উঠে আসছে, তাদের বিরুদ্ধে অভিযোগের আগুল তুলেছেন মৃত ছাত্রীর বাবা মা। স্বাভাবিকভাবেই পুলিশ পক্ষ থেকে সেটা খতিয়ে দেখা হচ্ছে, কারণ তাদের অভিযোগ যে এই যে বেসরকারি হাসপাতাল যেখানে এই ছাত্রী তিনি ইন্টার্ন করছিলেন, প্রশিক্ষণ নিচ্ছিলেন, সেখানে তাকে বেশ কয়েকদিন যাবৎ মানসিক টর্চার, মানসিক চাপ দেওয়া হচ্ছিল। শুধু তাই নয়, যে ডিউটি ইনচার্জ তাকে কুপ্রস্তাব দিয়েছিল, এমনটাও ওই ছাত্রী তার বাবা মাকে জানিয়েছিল। তারপরে এই যে ঘটনা, সেই ঘটনাকে স্বাভাবিকভাবেই এই ঘটনাগুলির সঙ্গে তাদের মিল রয়েছে এমনটাই মনে করছে তার পরিবার। সেই কারণে ওই বেসরকারি হাসপাতাল এবং এই যে ডিউটি ইনচার্জ তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে পুলিশের কাছে তার বাবা মা, এবং পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশ খতিয়ে দেখছে যে এই অভিযোগ বা এই যে অভিযোগগুলো উঠে আসছে তার সঙ্গে এই মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কিনা। অনিন্দিতা, বেশ, ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। মেয়েটা এখানে ডিএমএলটি স্টুডেন্ট ছিল। মেয়েটাকে যতদূর দেখেছি খুব ভালো মেয়ে ছিল এবং শান্তশিষ্ট মেয়ে ছিল, এবং কোনো কারোর সাথে কোনো ঝামেলা, কোনো ঝগড়াঝাটি কোনোদিন দেখিনি, শুনিনি। এবার যে ঘটনাটা আজকে শুনলাম সেটা খুবই দুঃখজনক ঘটনা। পুলিশ এটা ইনভেস্টিগেট করছে, দেখা যাক। যতটা আমি জানি এরকম কোনো ব্যাপার নয়, কেন সব এখানে আরও অনেক স্টুডেন্ট কাজ করে, সব খুব ভালোভাবেই কাজ করে, হাসি খেলে সব রকমের পরিবারের মতো কাজ করে এখানে সবাই। এখানে এরকম কোনো ব্যাপার না।
পানিহাটিতে ভাগাড় আন্দোলন, ভাগাড় উচ্ছেদের দাবিতে টানা আন্দোলন হচ্ছে। আমরা সেই ছবি বারবার দেখিয়েছি নিউজ 18 বাংলায়। আর সেই দাবির 11 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেখান থেকে ভাগাড় এখনো সরানো হয়নি, যে কারণেই রীতিমতো ক্ষুব্ধ বাসিন্দারা, মহিলারা তারা নেমে বিক্ষোভ দেখাচ্ছেন পানিহাটির 23 নম্বর ওয়ার্ডে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, 11 দিন ধরে তো এই অভিযোগ চলছে, দাবি উঠছে যে ভাগাড় সরাতে হবে, কিন্তু এখনো পর্যন্ত কেন কোনো ব্যবস্থা হলো না? দেখো, এটাই কিন্তু একটা প্রশ্নের বিষয়, কারণ পানিহাটি পৌরসভাকে বারংবার জানানো সত্ত্বেও পৌরসভার তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। 3 তারিখ থেকে এই আন্দোলন শুরু হয় এবং এই যে ভাগাড় উচ্ছেদ কমিটি তারা কিন্তু 3 তারিখ থেকে রাস্তায় নেমে আন্দোলন করেন এবং তাদের যেটা অভিযোগ যে সাংসদ সৌগত রায়ের তহবিল থেকে 8 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল ভোলা মহিষপোতা এলাকাতে একটি স্থানান্তরিত জায়গা, সেই জায়গা স্থানান্তরিত করার জন্যই ভাগাড়। তোমাকে জানিয়ে রাখি, এই যে ভাগাড়ের পার্শ্ববর্তী যে সমস্ত পরিবার থাকেন তারা কিন্তু দীর্ঘ বছরের পর বছর কিন্তু যথেষ্টই সমস্যার মধ্যে রয়েছেন এবং বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের কিন্তু এই জীবন, অর্থাৎ আবর্জনার থেকে যে দূষণ, তার থেকে কিন্তু রোগ হচ্ছে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা বাধ্য হয়ে এবং দেওয়ালে তাদের পিঠ থেকে গেছে এবং সেই জায়গা থেকে তারা মহিলারা কিন্তু আজকে রাস্তা নেমেছেন এবং তারা বাড়ির রান্নাবান্না ছেড়ে আজকে তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি তারা এটাও অভিযোগ করছেন যে প্রশাসনের কোনো উচ্চপদস্থ আধিকারিক, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে পুরপ্রধান, পৌরসভার কিন্তু কেউ তাদের এই অসুবিধা, সেই অসুবিধার সময় কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছেন না এবং তাদের কথা শুনছেন না এবং এই ধরনের ঘটনায় তারা হুঁশিয়ারি দিয়েছেন আগামী দিনে যদি এই ধরনের ঘটনা, অর্থাৎ প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় তারা এই লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। বেশ, অর্থাৎ ভাগাড় না সরানোয় রীতিমতো ক্ষুব্ধ বাসিন্দারা, এবার তারা বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিলেন। বাচ্চাদের পেটের গন্ডগোল হচ্ছে, গন্ধে একদম আমাদের সারা পাড়া ছড়িয়ে যায়, আর এই গন্ধে আমরা থাকতে পারি না। যেমনি মাছি, ওখানকার মাছি এসে আমাদের ঘরে ঢুকছে, হ্যাঁ খাবারে আসছে, মানে নোংরা তো নোংরা, সব থেকে নিচু স্তরে নোংরা। এই নোংরার জন্য আমরা এই আন্দোলনে এসেছি, যাতে আমাদের এই ভাগাড় উচ্ছেদটা যাতে আমরা করতে পারি। আমাদের প্রচুর কষ্ট, আমরা সবসময় চাইছি শান্তিপূর্ণভাবে যদি জিনিসটা হয়ে যায়, এর থেকে আনন্দের কিছু নেই। কিন্তু এবার যখন আমরা আন্দোলনে নেমেছি, আমরা এটাকে শেষ দেখবো, তাতে আমাদের সব কোথায় নিয়ে যাবে, পুলিশে মারবে, আমরা মার খেতে রাজি। আর এবার চলে যাব ঝাড়গ্রামের দহিজুড়িতে ফের রাস্তা নিয়ে বিক্ষোভ, কারণ সেখানে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সারাই করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজু। 6 মাস আগে ওখানে দাবি হচ্ছিল যে রাস্তা সারাই করতে হবে, আর 6 মাস পরে যদিও বা সেখানে কাজ শুরু হলো, তাও আবার রাস্তার যেই কে সেই অবস্থা। একদমই, দেখো রাস্তার একই রকম অবস্থা। সেই অবস্থার জেরেই মূলত যেভাবে রাস্তা সারাই করা হয়েছে, সেই সারাই করার পরেই রাস্তার আবার একই রকম ভাবে পিচের ফলক উঠে গেছে, কারণ গতকাল রাতে এই রাস্তা নির্মাণ করা হয়েছিল, অথচ সেই রাস্তার সকালবেলায় যখন ভারী গাড়ি চলাচল করেছে তাতে পিচের ফলক উঠে গেছে। এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় মানুষজন এবং যা নিয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। আর এই বিষয় নিয়ে আমরা বিডিওর সাথে কথা বললে বিডিও যেটা জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে পিডব্লিউডি কে জানানো হয়েছে, কারণ পিডব্লিউডি এই রাস্তা নির্মাণের কাজ করছিল এবং যে ঠিকাদার সংস্থাকে দেওয়া হয়েছিল এই কাজটি, সেই ঠিকাদার সংস্থা সেইভাবে। আচ্ছা রাজু, বোঝা যাচ্ছে বিডিওর সঙ্গে কথা বলেছিলাম, আমরা তার বক্তব্য শোনাবো আপনাদের। না, ওটা তো পিডব্লিউডি দেখেন, মেইনটেনেন্স গুলো পিডব্লিউডি আন্ডার রাস্তা। হ্যাঁ, তো আপনাদের আমরা জানি, আগে আমরা পিডব্লিউডি কে চিঠি করেছি, হ্যাঁ, কিন্তু ওটা পিডব্লিউডি মেইনটেনেন্স করে, পিডব্লিউডি করছে। জেলায় যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে না পিডব্লিউডি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে কথা বলতে হবে। নিউজ 18 বাংলায় খবর দেখানো হয়েছিল, আর সেই খবরের জেরেই বাগডোগরার চা বাগানে আবারও চালু হলো পানীয় জল, চালু হলো স্বাস্থ্য পরিষেবা। গত 8 তারিখ আমরা সেই খবর দেখিয়েছিলাম যে সেখানে ঠিকঠাক সবকিছু হচ্ছে না এবং বন্ধ হয়ে যায় পানীয় জলের পরিষেবা। সেই খবর দেখানোর পরই তৎপরতা, ঠিক কি হলো তারপরে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, আমাদের খবর দেখানোর পর ঠিক কি উদ্যোগ নেওয়া হলো?
দেখো, আমরাই প্রথমে এই চা বাগান অর্থাৎ তিরানা চা বাগান, যেই চা বাগানে বোনাস সংক্রান্ত সমস্যা নিয়ে জটিলতা তৈরি হয়, শেষমেশ কিন্তু চা বাগান বন্ধ হয় এবং 2 মাস ধরে চা বাগানের শ্রমিকরা বিভিন্ন সমস্যার জর্জরিত ছিল। জলের সমস্যা ছিল, অ্যাম্বুলেন্সের সমস্যা ছিল, প্রচুর শ্রমিক কিন্তু পরিযায়ী ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের রূপ আকার ধারণ করেছে। সেই যে শ্রমিক, তাদের ছবি কিন্তু আমরা গত মঙ্গলবারই তুলে ধরেছিলাম এবং তারপরেই প্রশাসন কিন্তু উদ্যোগ নিয়েছে। শুধু প্রশাসন নয়, স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এগিয়ে এসেছে। প্রশাসনের যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর রয়েছে তার উদ্যোগে কিন্তু বাড়ি বাড়ি জল পৌঁছেছে। পাশাপাশি ডেঙ্গি সচেতনতায় নকশাবাড়ি পঞ্চায়েত সমিতি মশারি বিতরণ করছে। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির। তেমনি স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু খাবার, পানীয় জল সহ বিভিন্ন পরিষেবা নিয়ে তারা কিন্তু বাগানে দুয়ারে দুয়ারে হাজির হয়েছে এই চা বাগান শ্রমিকদের পাশে দাঁড়াতে। এক কথায় বলা চলে যে নিউজ 18 বাংলার খবরের জেরে কিন্তু পাশে দাঁড়ালো এই চা বাগানের শ্রমিকদের পাশে দাঁড়ালো প্রশাসন থেকে স্বেচ্ছাসেবী সংগঠন। তবে চা বাগানের শ্রমিকরা কিছুটা হলেও আশার আলো দেখছেন। তবে তারা চাইছেন বাগান যাতে দ্রুত খুলুক, প্রশাসন উদ্যোগ নিক। তবে নকশাবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি বলছেন যে পুরো বিষয়টাই রাজ্য সরকার দেখছে। মাননীয় মুখ্যমন্ত্রী মালিক পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং দ্রুত কিন্তু এই বাগান খুলবে। সব রকম ভাবে ঠিকঠাক করা হবে, সবকিছু ঠিকঠাক করা হবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। আর এরপরে স্বভাবতই খুশি সেখানকার চা বাগানের শ্রমিকরা। अभी तो पानी का प्रॉब्लम था, वो भी मिल गया हम लोगों को। दवाई का प्रॉब्लम था, वो आज डॉक्टर सब आ गए थे। मच्छरदानी का प्रॉब्लम था, वो भी मिल गया हम लोगों को। सिर्फ अभी हम लोग को बागान खुलेगा तो सब समाधान हो जाएगा हम लोग को। আর এবার দেখাবো একটা অন্য রকম ছবি। কি ছবি? স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী, আর সাক্ষীর উপস্থিতিতে লিখিত চুক্তি করে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিয়েছেন স্বামী। ত্রিকোণ প্রেমের এই গল্প ধূপগুড়ির। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রকি। রকি, এ তো একেবারে অন্য ছবি, যেখানে প্রেমের সম্পর্ক সামনে এলে একেবারে মারামারি পর্যন্ত হয়, সেখানে এটা অন্যরকম। স্ত্রীকে তুলে দিলেন প্রেমিকের হাতে। একদম আজব ঘটনা। তুমি যেমনটা বললে অনিন্দিতা, গৃহবধূর ত্রিকোণ প্রেম, আর সেই প্রেমকে মান্যতা দিয়ে তার স্বামী স্ট্যাম্প পেপারে লেখাপড়ি করে প্রেমিকের হাতে তুলে দিলেন তার স্ত্রীকে। ঘটনাটি ধূপগুড়ি ব্লকের অন্তর্গত বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ভেম্পিয়াপাড় এলাকা। এই এলাকার বাসিন্দা সঞ্জিত মণ্ডল পেশায় একজন টোটো মেকানিক। তিনি সেই গৃহবধূর সঙ্গে তার প্রেম ছিল। প্রায় 7 বছর আগে তাদের প্রেম শুরু হয় এবং 5 বছর আগে তারা পালিয়ে বিয়ে করেন। 5 বছর ধরে ভালো মতোই সংসার চলছিল। কিছুদিন যাবত, প্রায় 1 বছর আগে সেই গৃহবধূর সঙ্গে তার পাড়ারই এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের মেলামেশা বাড়ে এবং এদিন রাতের বেলা সেই যুবক সেই গৃহবধূর সাথে দেখা করতে আসলে পরিবারের সদস্যরা তাকে আটকে দেয়। এরপর কিন্তু তারপরে একেবারে সম্পর্ক সামনে আসার পর মান্যতা দিয়েছেন স্বামী। ধন্যবাদ রকি। হরিণ বাঁচালেন গ্রামবাসীরা। কোথায়? জলদাপাড়ার জঙ্গল লাগোয়া পূর্ব কাঁঠালবাড়ি গ্রামে। সেখানে জঙ্গল থেকে চলে এসেছিল হরিণ, আর সে হরিণকে বাঁচিয়ে দিলেন গ্রামবাসীরা। কিভাবে বাঁচালেন? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, ঠিক কিভাবে হলো ঘটনাটি, কি ঘটলো? দেখো, জলদাপাড়া জঙ্গল থেকে অনিন্দিতা সকালবেলায় কিন্তু একটি সম্বর হরিণ কিন্তু যে পূর্ব কাঁঠালবাড়ি যে গ্রাম, সেই পূর্ব কাঁঠালবাড়ি গ্রামে ঢুকে পড়ে এবং এই মুহূর্তে জানিয়ে রাখি যে সারা দিন কিন্তু সম্বর হরিণটিকে পাহারা দিয়েছেন ওই গ্রামের বাসিন্দারা এবং সন্ধ্যা নামার পরে বন দপ্তরের পক্ষ থেকে হরিণটিকে খেদিয়ে আবার জঙ্গলে সুস্থ অবস্থায় নিয়ে যেতে পারা গেছে। এবং একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু এটা ঘুমপাড়ানি গুলি করে কিন্তু এটাকে কাবু করার চেষ্টা করেনি বন দপ্তর। তার কারণ হচ্ছে ঘুমপাড়ানি গুলিতে এই সম্বর হরিণের মৃত্যু হয়। ফলে খেদিয়ে নিয়ে যাওয়া বা নেট দিয়ে ধরা ছাড়া কিন্তু আর বন দপ্তরের কাছে অন্য কোনো উপায় ছিল না। গ্রামবাসীদের সহযোগিতায় কিন্তু সেই কাজ করতে পেরেছে বন দপ্তর। বেশ। আর লোকালয়ে আবারও হাতির তাণ্ডব। হাতির জন্য ভাঙছে বাড়ি, নষ্ট হচ্ছে মাঠের ফসল, বিঘার পর বিঘার মাঠের জমির ফসল নষ্ট হচ্ছে। ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুরের এই ঘটনা বারবার দেখিয়েছি, আর আবারও একই ঘটনা, আর একাধিক গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শোভন। আমরা যে ছবি দেখিয়েছি সেখানে রীতিমতো বাড়িতে হামলা করা হয়েছে, খাবার নষ্ট করা হয়েছে। তো এখনো পর্যন্ত যে হাতির দল এসছে, তাদের কোনো ব্যবস্থা নেওয়া হলো? তারা এখন কোথায় রয়েছে?
অনিন্দিতা দেখো, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কিন্তু হাতির যে তাণ্ডব, সেই হাতির তাণ্ডব কিন্তু অব্যাহত রয়েছে। আজকে ঝাড়গ্রামে যেমন মানিকপাড়া রেঞ্জের অন্তর্গত পূর্বশোল গ্রামে একটি বাড়ি ভাঙচুর করে হাতি এবং বেশ কিছু চাষের ফসলও নষ্ট করেছে হাতির দল। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা শালবনী 9 নম্বর কাশিজোড়া অঞ্চলেও কিন্তু হাতির আক্রমণে আহত হয়েছে 3 জন গ্রামবাসী, যাদেরকে ইতিমধ্যেই উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও বন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে নজরদারি চালানো হচ্ছে এবং এলাকায় মাইকিং করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ এবং গ্রামবাসী যারা রয়েছে তারা হাতি অধ্যুষিত যে এলাকাগুলি রয়েছে সেই সব এলাকা থেকে দূরে থাকেন। পাশাপাশি এবং আমাদের নজর থাকবে যে শেষ পর্যন্ত কি ব্যবস্থা নিচ্ছে বন দপ্তর, এরপরে কি হচ্ছে অবশ্যই সেই খবরের দিকে নজর রাখবো আমরা।